এখন টাটা এবং আইটিসি এরাও কিন্তু খুব আগ্রহী এবং উৎসাহী বাংলাতে আলুর উপরে ইনভেস্টমেন্ট করায়। অলরেডি ওরা পাঞ্জাবে কাজ শুরু করেছে, সেক্ষেত্রে বাংলাতেও ইচ্ছা আছে। আমাদের গভর্নমেন্টের সাথে এই বিষয়ে কথাবার্তাও চলছে। আলু ছাড়াও কিন্তু পশ্চিমবাংলায় আরো অর্থকারী ফসল আছে, যেই ফসলগুলোতে যদি কৃষকরা যদি আগ্রহ প্রকাশ করে, তাহলে আমার মনে হয় আলুর একটা ভারসাম্য থাকলে আলুতেও দাম পাবে এবং আদার্স ফসলগুলো চাষ করে কৃষকও উপকৃত হবে। বিজেপি সরকারের হাত ধরে বাংলার আলু শিল্পে লগ্নি করতে আসছে টাটা আইটিসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলি। প্রসেসিং আলু থেকে এতদিন বাংলায় চিপস জাতীয় খাবার তৈরি করার কারখানা ছিল পেপসিকো, পৈলান, এসপিএস সহ আরো অন্যান্য কোম্পানির। এবার ডাবল ইঞ্জিন সরকার বাংলার আলু শিল্পে অর্থলগ্নির সুযোগ করে দিচ্ছে টাটা গোষ্ঠী ও আইটিসি কোম্পানিকে। একথা জানালেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। ফুড আলুর চাষ কমিয়ে চাষিরা আলুর বিকল্প অন্যান্য চাষ বেশি করে করুক, তাহলেই আগামী বছর থেকে আলুর ভালো দাম পাওয়া যাবে বলে মন্তব্য গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি গতকাল চন্দ্রকোনা রোডে কথা বলেছিলাম গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের সাথে। আলু শিল্পের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনা, বীজ আলুর সমস্যা দূর এবং ফুড আলুর আগামী দিন সম্পর্কে কি বলছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, এক্সক্লুসিভলি শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। প্রশান্তদা নমস্কার। নমস্কার। প্রশান্তদা, আমরা জানি যে ইতিমধ্যেই পেপসিকো কোম্পানি এরা চিপস তৈরি করে পশ্চিমবঙ্গে, যেটা মূলত প্রসেসিং আলু থেকে হয়ে থাকে। এই কোম্পানি ছাড়া আর কোন কোন কোম্পানি বাংলাতে আলুর উপর শিল্প করতে আগ্রহী হচ্ছে? আপাতত যেটা হচ্ছে, পেপসিকো তো দীর্ঘ সময় ধরেই বাংলার উপর আলুতে ইনভেস্ট করেছে। এখন টাটা এবং আইটিসি এরাও কিন্তু খুব আগ্রহী এবং উৎসাহী বাংলাতে আলুর উপরে ইনভেস্টমেন্ট করায়। অলরেডি ওরা পাঞ্জাবে কাজ শুরু করেছে, সেক্ষেত্রে বাংলাতেও ইচ্ছা আছে। আমাদের গভর্নমেন্টের সাথে এই বিষয়ে কথাবার্তাও চলছে। কিছুক্ষণ আগে আমাদের ব্যবসায়ী সমিতির সম্মেলনে আমি বক্তৃতা রাখতে যে এই বিষয়ে উল্লেখ করেছি যে পশ্চিমবঙ্গে আগামী দিনে যাতে বিভিন্ন বেসরকারি উদ্যোক্তাদেরকে এই আলুর উপরে যাতে তারাও লগ্নি করেন এবং আমাদের কৃষক সমাজ তথা যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারাও যাতে আগামী দিনে আলুকে নির্ভর করে আগামী দিনে যাতে জীবিকা নির্বাহ করতে পারে, সেই বিষয়তে সরকার সচেষ্ট আছেন। এবং এছাড়াও আরো অন্যান্য কোম্পানি আছে, ছোটখাটো বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্নভাবে আলুতে ইনভেস্টমেন্ট করতে চায়, সেই বিষয়ে চলছে চিন্তা ভাবনা। গভর্নমেন্ট কিন্তু সদর্থক আছে, আগামী দিনে আলুকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করছে। এই বছরে আলুর এই দুর্দশার মূল কারণ হচ্ছে অধিক উৎপাদন। তো সামনের বছর উৎপাদন কি কমানোর কিছু বার্তা দেবেন? আলু অধিক উৎপাদন হওয়ার একটা মূলত কারণ হচ্ছে এই বছরে মানে সারা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে ভালো আবহাওয়া ছিল। মানে আলুর উপযোগী যে আবহাওয়া, সেটা শুধু বাংলায় নয়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এছাড়াও গুজরাট, তাছাড়া বিভিন্ন যে রাজ্যগুলো কম বেশি আলু চাষ হয়, মধ্যপ্রদেশ থেকে, আমাদের ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, আসাম থেকে, সব জায়গায় কিন্তু আলুর ফেভারে ছিল এটা। এর ফলে কি যে মাত্রা অতিরিক্ত প্রোডাকশন হয়েছে এবং আলুটা বেশি পরিমাণে মজুদ আছে। আর আগামী দিনে আমরা চাইছি আলু ছাড়াও কিন্তু পশ্চিমবাংলায় আরো অর্থকারী ফসল আছে, যেই ফসলগুলোতে যদি কৃষকরা যদি আগ্রহ প্রকাশ করে, তাহলে আমার মনে হয় আলুর একটা ভারসাম্য থাকলে আলুতেও দাম পাবে এবং আদার্স ফসলগুলো চাষ করে কৃষকও উপকৃত হবে। আর শুধু আলু কিন্তু অর্থকারী নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আলু ছাড়াও একাধিক ফসল আছে যে ফসলগুলো কৃষক চাষ করলে ফিনান্সিয়ালি কিন্তু অনেক উপকৃত হবে। আপনি তো আলু ব্যবসা করেন, টুকটাক বীজেরও ব্যবসা করেন। পোগরাজ যে চাষটা এই বছরের জন্য কি বন্ধ করা বা কমানো উচিত, যেটা আর্লি ক্রপ? পোগরাজ চাষটা গত বছরই কম হয়েছিল বাংলাতে, কিন্তু আরো পোগরাজ চাষ কমাতে হবে এবং হাইব্রিড জাতীয় আলু চাষ যদি বাংলায় কম হয় তাহলে কিন্তু ভালো হবে। কারণ হাইব্রিড আলু মার্কেটে খুব একটা ভালো নয়। আলু বিক্রি করতে যে হাইব্রিড আলু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, আলু বেচাকেনা করার ক্ষেত্রে সমস্যা আছে, দাম পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকটা তো ডিফারেন্স থাকে জ্যোতি আলুর থেকে, চন্দ্রমুখী বা কেওয়াইশ আলুর থেকে। সেক্ষেত্রে বাংলা কৃষকদেরকে ভাবতে হবে যে আমরা হাইব্রিড আলু চাষ থেকে বিরত থাকি। আর সেই সাথে সাথে আমি বললাম প্রথমেই যে আলু চাষটাকে পুরোপুরি যদি আমার 10 বিঘা জমি থাকে, আমি 10 বিঘা আলু লাগাবো, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
আলু বাদেও শীতকালীন অনেক ফসল আছে, এই ফসলগুলো আলুর থেকে বেশি প্রফিট দিতে পারে। এই ফসলগুলো লাগানোর ক্ষেত্রে কৃষকদেরকেও অনেকটা আগিয়ে আসতে হবে এবং আমাদের সরকারেরও সদিচ্ছা আছে কৃষকদেরকে এই বিষয়ে উৎসাহ প্রদান করা, কৃষকদেরকে ভাবানো। আমরা চাই আমরা কৃষকদেরকে আগামী দিনে ভাবাবো যে আলু ছাড়া বিকল্প অনেক ফসল আছে, যে ফসলগুলো চাষ করলে কৃষক আলুর থেকে বেশি প্রফিটেবল জায়গায় থাকবে এবং কৃষিকার্যের মধ্যে একটা ভারসাম্য থাকবে, দামের সাথে কৃষি উৎপাদনের যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে এই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। আমার শেষ প্রশ্ন, প্রত্যেক বছরই দেখা যায় বীজ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন বীজ ব্যবসায়ী দেশে সারা রাজ্যের বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হয়। তো সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় বা প্রাক্তন তৃণমূল সরকারের আমলে যেটা হতো যে বীজ গাড়ির উপর মানে বর্ডারেতে টাকা পয়সা নেওয়া, এইসব সমস্যাগুলো যাতে না হয়, এগুলো নিয়ে কি বার্তা দেবেন? প্রথম আপনি যেটা লাস্ট বললেন বর্ডারে ঘেরা, এবং আমরা জানি যে পাঞ্জাব থেকে গাড়িতে আসার সময় অনেকগুলো স্টেট পার করে আসে। ওরা আস্তে 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 যখন আমাদের বেঙ্গলে চিরকুন্ডা বর্ডার আসানসোল বর্ডারে এসে ঢুকলো, তখন কি হয় অনেক সময় দেখা যায় গাড়ির টাইম যখন বর্ডারে আসছে তখন ভোর হয়ে গেছে, কিন্তু গাড়ির ড্রাইভার রিস্ক নিচ্ছে না, মালিক রিস্ক নিচ্ছে না গাড়িটাকে আনার। সেক্ষেত্রে চন্দ্রখানা রোড বা চন্দ্রখানা টাউন বলুন বা অন্যান্য জায়গায় আমাদের কামারপুকুর বলুন, এই পয়েন্টে আসতে গেলে হয়তো হার্ডলি অন্তত 200 কিলোমিটার ডিস্টেন্সের আমাদের আসানসোল বর্ডার থেকে। সেক্ষেত্রে এমন কিছু নয়, গাড়িটা কিন্তু দুপুর নাগাদ এসে আরামসে ঢুকে যেতে পারে, কিন্তু সেই রিস্কটা নিচ্ছে না। কেন? পুলিশ এই সামান্য 200 কিলোমিটার আসার ক্ষেত্রে যে তোলা তুলে যে জুলুম করে, সমস্ত কিছু পারমিশন থাকার পরেও লাস্টে কিছু পুলিশ কিন্তু নেয়। এই যে প্রবণতাটা, এটা থেকে তারা নিজেদেরকে গুটিয়ে রাখেন, তারা রিস্ক লাইনে আবার একদিন স্টে করে যায় পুরো দিন, তারপরে আবার তার পরের দিনে রাত্রে গাড়িটা ছাড়ে। এই বিষয়গুলো এই পুলিশের জুলুমবাজি থাকবে না, যদি ছিল সেটা থাকবে না। তো আর আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে আলুর উপরে যেটা বলছেন যে বেঙ্গলের ব্যবসাদাররা আলুতে ইনভেস্ট করে, কিন্তু আমি নিজেও লক্ষ্য করে রেখেছি যে আলু সঠিক টাইমে বীজটা দেয়নি। এটা একটা বিরাট মারাত্মক সমস্যা। এই বিষয়ে পাঞ্জাবের যে সমস্ত অ্যাসোসিয়েশন গুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তাদেরকেও কিন্তু পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে। বেঙ্গলের ব্যবসাদাররা ইনভেস্ট করবে, টাইম টু টাইম টাকা দিবে, লোডিং ডেট ঠিকঠাক দিবে, তারপরও এরকম ডিলেমি করে দেখুন বেঙ্গলের ব্যবসাদারদেরকে লসের সম্মুখীন বা ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গা সেই দিকে ঠেলে দিবে, এটা চলবে না। আমি এর আগে বলেছি যে লাস্ট 2-3 সাল দেখছি লক্ষ্য করে, আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি যে সুরজিৎ সিং ভাটির, আমি নিজে গত বছর আগের বছর বীজ কিনে ফেসে গেলাম, উনি লোডই করছেন না। আমি নিজে পাঞ্জাবে যে ডেট দিয়ে এসেছিলাম, তারপরে ফোন রিসিভ করছেন না, ভীষণ বড় সমস্যা। আর যদিও রিসিভ করছেন না, ওনার সাঙ্গপাঙ্গরা তারা বলছে লোড হয়ে গেছে, কিন্তু গাড়ির নাম্বার দেয়নি, চালান ঢালেনি। আমাকে পাঞ্জাবে এক বন্ধুকে পাঠাতে হচ্ছে, উনি অন্য ফার্মে আছে, উনি গিয়ে সেখানে যোগাযোগ করছেন, তারপরে জোর জবরদস্তি করে লোড করছে। এই মেন্টালিটি ওনাদেরকেও দূর করতে হবে। শুধু ভাটি নয়, ভাটি বাদে অনেক কোম্পানি আছে, অনেকেই করছে এটা। এই জায়গাগুলো কিন্তু এবারে স্ট্রিক্টলি সরকার দেখবে এবং এই ধরনের প্রবণতা দেখানো যাবে না। আমি পাঞ্জাবের বীজ অ্যাসোসিয়েশন এবং পাঞ্জাবের বীজ কোম্পানিগুলোকে বার্তা দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রকম নোংরামো চলবে না। পুরো পরিষ্কার কথা, ইনভেস্ট করবে, চুক্তি যা থাকবে চুক্তি ক্রাইটেরিয়া অনুযায়ী ওনাকে কিন্তু তার লোডিং এবং হচ্ছে এখানকার পয়েন্ট যে ডেট আছে সেই ডেট কিন্তু ফুলফিল করতে হবে।